প্রণয় ঘোরের সন্ধিতে লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৮। নওমি সন্দেহজনক দৃষ্টিতে তাজের মুখের পানে চেয়ে আছে। আন্নি মৃদুস্বরে বলল, ভাইয়া উঠো। তাজ উঠে হাত দিয়ে প্যান্ট ঝেড়ে অবচেতন মনে হাঁটতে শুরু করেছে। নওমি আর আন্নিও পেছন পেছন হাঁটছে। নওমি একসাথে বলে উঠল, এই রে, ঝালমুড়ির টাকা দেয়া হয়নি। তাজ পেছনে ঘুরে শান্ত গলায় বলল, তোরা দাঁড়া, আমি টাকা দিয়ে আসি। তাজের এমন ঠান্ডা ব্যবহার দেখে নওমির বিস্ময় যেন কমছেই না। নওমি আন্নিকে জিজ্ঞেস করল, কি হয়েছে বলতো? আমি কি জানি। তাজ আসতেই নওমি বলল, ভাইয়া একটা কথা বলবো। কি? তুমি মারপিট পছন্দ করো না, তাহলে আজ ছেলেগুলোকে কেন মারলে? ওরা তোমার কি ক্ষতি করেছিল? মারপিট পছন্দ করি না মানে এই না যে চোখের সামনে কোনো বখাটে ছেলে তোদের গা ছুঁয়ে যাবে আর আমি সেটা চুপচাপ সহ্য করব। নওমি নীরের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, ওই ছেলেগুলোই কি আমার পিঠ ছুঁয়েছিল? নওমি ফোঁস করে উঠল, আমাকে আগে বললে না কেন? বাদ দে, ওরা ভবিষ্যতে কোনো মেয়ের গায়ে ছোঁয়ার আগে অন্ততপক্ষে একবার ভাববে। আন্নি, নওমি আর তাজ টুকিটাকি কেনাকাটা করে বাসায় আসছে। নওমি বাসায় গিয়ে কোনো রকমে ফ্রেশ হয়েই তাজের বাসায় ছুটল। আজকের দুর্দান্ত ঘটনা রাফি আর রাতকে না বলে থাকতেই পারছে না। ড্রয়িং রুমে ঢুকতেই তাজের আব্বুর দেখা সাথে। উনি সোফায় চুপচাপ বসে আছেন। নওমি একটু থেমে ধীরগতিতে এগিয়ে আসলো। শান্ত কণ্ঠে বলল, মেজো মামা। তাজের আব্বু নওমিকে দেখেই মৃদু হাসলেন। মলিন গলায় বললেন, বস এখানে। নওমি পাশের সোফায় বসে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? শরীরটা একটু খারাপ। ডাক্তারের কাছে যাবে? তামজিৎ ভাইকে বলবো? না, তার প্রয়োজন নেই। ঠিকমতো ঔষধ খাচ্ছ? তাজের আব্বু হেসে বললেন, ঔষধের জোরেই তো বেঁচে আছি। নওমি চুপ করে বসে রইল। তাজের আব্বু কয়েক মুহূর্ত নীরব থেকে আস্তে করে ডাকলেন, নওমি। জি মামা। তুই এখন যেমন আছিস সবসময় এমনটাই থাকিস, কেমন? আমি সবসময় এমনই থাকবো, তুমি কোনো চিন্তা করো না। তাজের প্রতি খেয়াল রাখিস। মেজো মামা, তুমি কেন শুধু শুধু চিন্তা করছো বলো তো? আমি থাকতে তোমার আবার কিসের চিন্তা? তাছাড়া আমার তামজিৎ ভাইকে দেখে রাখতে হবে না, ভাইয়াই উল্টো আমাদের দেখে রাখবে। তোরা সবাই মিলেমিশে থাকিস। ইস মামা, তুমি এমনভাবে কথা বলছো কেন? আমার কিন্তু এসব একদমই ভালো লাগছে না। আমাদের সবার মধ্যে কত মিল তুমি দেখোনি? আন্নি, আমি, রাত, রাফি, তামজিৎ ভাইয়া, সৌমি, শুভ্র ভাইয়া, আমাদের মধ্যকার মিল কেউ ভাঙতে পারবে না। আমরা সবসময় এমনই থাকবো। তাজটা চাকরির জন্য একটু বেশি চিন্তা করছে। নওমি ঠাট্টার স্বরে বলল, ওমা, চাকরি না হলে বিয়ে করবে কিভাবে? তাজের আব্বু হেসে বললেন, হ্যাঁ রে মা, তাজকে বিয়ে করতে তোর আপত্তি নেই তো? নওমি এবার চোখ বড় করে তাকালো। আড়ালে হালকা করে ঢোকো গিলে নিল। নওমি কি বলবে ভেবে পাচ্ছে না। তাজকে নিয়ে কোনোদিন ওই রকম কিছু ভাবেইনি নওমি। ছোট থেকে একসঙ্গে বড় হওয়া দেখেও এ যাবৎকালে অনেকেই নওমিকে প্রশ্ন করেছে, তুই কি তাজকে ভালোবাসিস? উত্তরে নওমি বরাবরই গর্দবের মতো হেসে বলেছে, ব্যাঙের নানির মাথা। সেসব বলেছিল বন্ধুত্বের সম্পর্কে মানুষজনকে, কিন্তু তাজের আব্বুর এমন প্রশ্নে নওমি কি উত্তর দিবে? সত্যি আর মিথ্যের মাঝখানে আটকে আছে নওমি। পরিস্থিতির চাপে পড়ে মিথ্যেটাকেই আপন করে নিতে হলো। নওমি একগাল হেসে বলল, আমার কোনো আপত্তি নেই। নওমি ঢুক গেলে মনে মনে বলতে শুরু করলো, আল্লাহ আমাকে মাফ করে দিও, নীলু ভাবি আমাকে ক্ষমা করো, তামজিৎ ভাইয়া আমি তোমাকে বিয়ে করব না, কিন্তু বাধ্য হয়ে মিথ্যাটা বলতে হলো, প্লিজ মাফ করে দিও। তাজের আব্বু ভারী কণ্ঠে বললেন, আর কয়েকটা দিন যাক, শুভ্ররাও দেশে আসুক, তারপর তোদের বিয়ের চিন্তা ভাবনা করব। নওমি থমথমে কণ্ঠে বলল, এত তাড়াহুড়ো করার কি আছে? আমরা তো পালিয়ে যাচ্ছি না। আমার শরীরের অবস্থা বেশি ভালো না, কখন কি হয়ে যায় বলা যায় না। বিয়ে নিয়ে পরেও ভাবা যাবে। এখন বলো তুমি কি খাবে? আমি কিছু খাবো না, তুই কিছুক্ষণ আমার কাছে বস। ঠিক আছে, বসলাম, কিন্তু বারবার বিয়ের কথা বলবে না। আচ্ছা। কিছুক্ষণ পর নওমির বড় মামার ছেলে কল দিয়েছেন। তাজের আব্বুর সাথে কথা বলে নওমির সাথেও অল্প কথা বলেছে। তারা সবসময় বাসা না থাকলেও 1 মাস বা 2 মাস পর পর বাসায় এসে ঘুরে যায়। সবার সাথেই মোটামুটি ভালো সম্পর্ক। তাজের আব্বুর সাথে কিছুক্ষণ গল্প করে নওমি রাত আর রাফির সাথে আড্ডা দিতে চলে গেছে। রাফিদের রুম তাজের রুমের পাশেই। নওমি এক নাগারে মাইরের বিস্তারিত বর্ণনা করে চলেছে। কিছুক্ষণ পরেই তাজ আসছে। তাজ আসতেই রাত নওমিকে ইশারা দিল। নওমি তখনও অনর্গল কথা বলেই যাচ্ছে। তাজ কপাল কুঁচকে এগিয়ে এসে নওমের চেয়ারের পাশে টেবিলে হেলান দিয়ে দাঁড়ালো। আর চোখে তাজকে দেখেই নওমি দুহাত নিজের মুখ চেপে ধরে বড় বড় চোখ করে তাজের দিকে তাকালো।
তাজ ভ্রু নাচিয়ে রাগী স্বরে বলল, তোদের বাঁচিয়ে ভুল করে ফেললাম নাকি? নওমি বেকুবের মতো হেসে বলল, আমি তোমার প্রশংসা করছিলাম, আর কিছুই না। তোদের মুখে প্রশংসা শুনলেও ভয় লাগে আমার। কেন? একে চাকরি হচ্ছে না, বাই চান্স চাকরি একটা হয়ে গেলে পুলিশ ভেরিফিকেশন আসবে, আর যদি ভুল করেও তোদের সামনে আমার কথা জিজ্ঞেস করে ফেলে, তখন তো তোরা আমার জীবনের বরবাদ করে ছেড়ে দিবি, চাকরি হওয়ার আগেই শেষ করে দিবি। মোটেই না, আমরা চাই তুমি অনেক বড় চাকরি করো, তোমার মনের সব আশা পূরণ হোক, আর সবচেয়ে বড় কথা নীলু। তাজ অকস্মাৎ নওমির মুখ চেপে ধরে হাসতে হাসতে বলল, নীল আকাশে ঘোরার জন্য প্রয়োজনে তোকে দুটা ডানা কিনে দিব, তবু এখন মুখটা খুলিস না। রাফি উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, তুমি ভাবির মুখ চেপে ধরেছ কেন ভাইয়া? তাজ নওমির মুখ থেকে হাত সরিয়ে চেঁচিয়ে উঠল, এই কিসের ভাবি? তোর হবু বউ, আমাদের ভাবি। তাজ রাগী স্বরে বলল, কোন অ্যাঙ্গেল থেকে নওমিকে আমার সাথে যায়? রাত নওমির দিকে তাকিয়ে বলল, দেখেছো ভাবি, বুঝাচ্ছে তুমি দেখতে সুন্দর না। নওমি বসা থেকে উঠে কোমরে হাত দিয়ে রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করল, তুমি আমাকে কি বললে? বইন, আমি তোকে কিছু বলিনি, বলছি আমি সুন্দর না, আমার সাথে তোকে মানায় না, তোর সাথে আরও সুন্দর কাউকে মানাবে। নওমি লাজুক হেসে বলল, ঠিক আছে, এখন আমি যাই। কোথায় যাচ্ছিস? সুন্দর কাউকে খুঁজতে। তাজ, রাফি আর রাত একসঙ্গে বলে উঠল, হ্যাঁ। নওমি ঘাড় ঘুরিয়ে বলল, নয় হ্যাঁ। নওমি ওড়না উড়িয়ে হেলে দুলে চলে যাচ্ছে। রাফি কিঞ্চিত ভাব নিয়ে বলল, ভাইয়া তোমার বউ গেল। তাজ ব্যস্ত হাতে পকেট থেকে ফোন বের করতে করতে বলল, যাক, ওর দৌড় জানা আছে আমার। শুভ্র কল দিচ্ছে। তাজ রিসিভ করে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেছে। শুভ্রর এক কাজিনের বিয়ে সামনের সপ্তাহে, বিয়েতে না আসলেই নয়, তাই এক সপ্তাহের ছুটি নিয়ে সবাই দেশে ফিরবে। বাসার মধ্যে শুধু তাজকেই জানিয়েছে, বাকিদের সারপ্রাইজ দিবে ভেবে কিছুই জানায়নি। তাজও সেই অনুসারে প্ল্যান করেছে। তাজ আর শুভ্রর বয়সের খুব বেশি পার্থক্য নেই। তাজ শুভ্রর থেকে 5-6 মাসের বড়। দুই ভাই বড় হয়েছে একসাথে। দুজন দুজনকে তুই বলেই সম্বোধন করে সব সময়। তারপরও ভদ্রতার খাতিরে তাজকে মাঝে মাঝে ভাই বলে সম্বোধন করে শুভ্র। শুভ্ররা কানাডা চলে গেলেও তাজের সাথে সম্পর্ক নষ্ট হয়নি। দুজন দুজনের মনের কথা জানে। নীলুর ব্যাপারেও শুভ্র মোটামুটি জানে। বছর 3 আগে তাজ আর নীলুর সম্পর্কের শুরুর দিকে শুভ্র দেশে আসছিল। 2-1 মাস আগেই দেশে ছিল। সর্বক্ষণ তাজের সাথে ঘুরেছে। তাজও নীলুর সাথে দেখা করিয়েছিল। ওই দিন নীলু তার এক পরিচিত ছোট বোনকে নিয়ে তাজদের সাথে দেখা করতে আসছিল। মেয়েটার নাম ছিল শোভা। শুভ্র আর শোভা নাম কাছাকাছি দেখে তাজ আর নীলুও খুব মজা নিয়েছিল। দুজনের অল্প স্বল্প কথা হয়, ফেসবুকে অ্যাডও হয়েছিল। তার কিছুদিন পর শুভ্র আবার কানাডায় চলে যায়। শোভার সাথে কিছুদিন কথা বলার পর দুজনের সম্পর্ক জড়িয়েছিল। এই কথা তাজ বা নীলু কেউই জানায়নি তারা। বছরখানেক পর হুট করেই শোভার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় শুভ্রর। আইডি চালায় না, ফোন নাম্বার বন্ধ করে শোভা নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে বাধ্য হয়ে তাজের কাছে সম্পর্কের কথা স্বীকার করে। তাজ নীলুর সাথে যোগাযোগ করে জানতে পারে ওই মেয়ে নীলুর পাশের বাসার ভাড়া থাকতো। মাস 2 আগে বাসা ছেড়ে কোথায় চলে গেছে। তাকে নীলুও খুব একটা চিনে না। তারপর থেকে বেশ কয়েক মাস শুভ্র ডিপ্রেশনে ছিল। তাজকে যতবার কল দিয়েছে তাজও ইচ্ছেমতো ঝেড়েছে। সময়ের সাথে সাথে নওমি কিছুটা বড় হয়েছে। ভিডিও কলে মামা মামি আর সুমির সাথে কথা বলা শুরু করেছে। নওমির বাচ্চামি আর বেহিসাবি কথা শুনে শুভ্রর নওমিকে ভালো লাগতে শুরু করেছে। মনে মনে ভেবে রেখেছে দেশে ফিরলে নওমিকে প্রপোজ করবে। নওমি রাজি হলেই বাসায় জানাবে। এ ব্যাপারেও তাজকে কিছু বলেনি, কারণ শুভ্রর জীবনের সব গল্পই তাজের জানা। নওমি ছোট থেকে তাজের সঙ্গে বড় হয়েছে। নওমির পছন্দ অপছন্দ সম্পর্কে তাজের থেকে ভালো কেউই জানে না। নওমি মরে গেলেও কখনো নিজের দেশের বাইরে থাকতে রাজি হবে না। তাছাড়া নওমির ব্যাপারে তাজের মনে অন্যরকম সফট কর্নার কাজ করে। কেউ যেন ইচ্ছে করে নওমির জীবনে এসে নওমির চাঞ্চল্যকর জীবনটা নষ্ট করতে না পারে, তার জন্য তাজ সবসময় নওমিকে আগলে রাখে। তাজ টিউশন পড়াচ্ছে। আচমকা নীলুর নাম্বার থেকেই কল আসছে। ইদানিং নীলুর নাম্বার থেকে কল না আসতে আসতে হঠাৎ কল আসলে তাজ অবাক চোখে তাকায়। কল রিসিভ করে ধীরকণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবে? হ্যাঁ বলো। কি করো? টিউশনে। শেষ হলে কল দিও। আচ্ছা। টিউশন শেষ হওয়া মাত্র বাসা থেকে কল আসছে। রাত ভীতিকর কণ্ঠে বলছে, ভাইয়া তাড়াতাড়ি বাসায় আসো। কি হয়েছে? চাচ্চুর শরীর বেশি খারাপ, তুমি তাড়াতাড়ি আসো। আসতেছি। তাজ ঝটপট বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ততক্ষণে তাজের ছোট চাচ্চু অ্যাম্বুলেন্স রেডি করে ফেলেছে। তাজের আম্মু, নওমির আম্মু, নওমিরা অ্যাম্বুলেন্সে বসা।
তাজ আসতেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হসপিটালে পৌঁছাতে ঘন্টা দুয়েক সময় লেগেছে। ডাক্তার কতগুলো টেস্ট দিয়েছেন, সেগুলো করানো হয়েছে। এখন রিপোর্টের জন্য অপেক্ষা করছে সবাই। নওমি হাসপাতালে ব্যালকনিতে বসে বসে কান্না করছে। তাজ সবার জন্য খাবার আনতে গিয়েছিল। খাবার নিয়ে এসে নওমিকে দেখে ঠান্ডা কণ্ঠে বলল, এভাবে কাঁদছিস কেন? নওমি কাঁদতে কাঁদতে বলল, মেজো মামা বিকেল থেকেই বলছিল শরীর খারাপ। আমি কেন তোমাদের বললাম না? আমার এখন নিজের উপর রাগ লাগছে। তাজ নওমির মাথায় হাত বুলিয়ে শীতল কণ্ঠে বলল, কাঁদিস না। তুই যখন আব্বুর সাথে কথা বলছিলি তখন আমি উপর থেকে শুনেছি। আব্বুর শরীরের অবস্থা দেখে হাসপাতালে আসার কথাও বলেছি, কিন্তু আব্বু আমার কথা গুরুত্ব দেননি। উল্টো আমাকে টিউশনে চলে যেতে বলেছেন। নওমি কান্নারত অবস্থায় তাজের দিকে তাকিয়ে প্রশ্ন করল, সত্যি বলছো? আমি তোর সাথে মিথ্যা বলেছি কখনো? না। তাহলে এখন চোখ মুছে ভেতরে চল। তুই এভাবে কাঁদলে আব্বুর শরীর আরও বেশি খারাপ হবে। নওমি ওড়না দিয়ে চোখ মুছে শান্ত গলায় বলল, ঠিক আছে, আর কাঁদবো না। গুড, খাবারগুলো নিয়ে যা। তুমি কোথায় যাবে? দুটো রিপোর্ট দেখার সময় হয়ে যাচ্ছে, নিয়ে আসি। তাড়াতাড়ি এসো। আচ্ছা। 3 দিন হাসপাতালে থাকার পর আজই তাজের আব্বুকে বাসায় আনা হয়েছে। শরীরের অবস্থা এখন কিছুটা স্বাভাবিক। দৌড়াদৌড়ির কারণে তাজ সময় করে নীলুর সাথে কথা বলতে পারেনি। নীলু 2-3 বার কল দিয়েছিল, কিন্তু তাজ ব্যস্ত থাকার কারণে ঠিকমতো কথা বলতে পারেনি। ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে নীলুকে কল দিল। নীলু কল রিসিভ করে রাগী স্বরে বলল, কী চাই? চাওয়ার কিছু নেই, আব্বু অসুস্থ তাই ব্যস্ত ছিলাম। ও, কি বলতে চেয়েছিলে বলো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর কিছু? নীলু জিজ্ঞেস করলো, বিশ্বাস করো না? অবিশ্বাস করছি না। এভাবে কথা বলছো কেন? কিভাবে বলবো? মন খারাপ? তাজ মলিন হেসে বলল, মন ভালো থাকার কথা ছিল বুঝি? আঙ্কেলের শরীর কেমন? শুধু আলহামদুলিল্লাহ বলতে পারি। বিয়ে কবে? কে জানে। মজা নিচ্ছ? হয়তোবা। আমার এখন মজা করার মুড নেই। আল্লাহ হাফেজ। তাজ কল কেটে সেই ঘুরতে যাবে অমনি দেখে দরজায় নওমি দাঁড়িয়ে আছে। নওমিকে দেখে ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, তুই ভাবির সাথে এভাবে কথা বলছিলে কেন তুমি? এমনি। কি হয়েছে বলো আমাকে। কিছু হয়নি, তুই যা। বলো। তাজ রাগী স্বরে বলল, যেতে বলছি তোকে। যাচ্ছি, খেতে ডাকছে তোমাকে, এটাই বলতে আসছিলাম। ছেলে হয়ে জন্মেছ, ধৈর্য ধরতে শিখো। কথায় কথায় মেয়েদের উপর চেঁচানো ভালো লক্ষণ না। আসছি। তাজ ফের ডাকলো, মুস্কান। নওমি রুমে চলে গিয়েছিল। তাজের ডাক শুনে দরজায় হাত রেখে ব্যালকনিতে ঝুঁকলো। ভ্রু নাচিয়ে জানতে চাইল, কিছু বলবে? তাজ মৃদুস্বরে বলল, তুই এত ভালো কেন? সবাই তোর মতো বুঝলে জীবন কত সুন্দর হতো। নওমি নিঃশব্দে হেসে বলল, নওমি এক পিস আছে ব্রো। 1000 নয়, লাখে একটা। এখন খেতে চলো। চলবে। গল্পের পাঠটা কেমন হয়েছে লাইক ও মন্তব্য করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।